আসসালামু আলাইকুম। অষ্টম অধ্যায় পার্ট 3 তোমাদেরকে স্বাগত। আমরা গত ক্লাসে আলোর প্রতিফলন, নিয়মিত প্রতিফলন, অনিয়মিত প্রতিফলন, সমতল দর্পণ, তারপরে দর্পণ, এগুলো আমরা আলোচনা করলাম। তারপর আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অভিলম্ব, আপতন বিন্দু, আপতন কোণ, প্রতিফলন কোণ, স্নেলের সূত্র, এগুলো আমরা আলোচনা করছিলাম। সামান্য একটু বেসিক আর কি। তাহলে আমরা ওখানে থেকে হালকা ম্যাথও করলাম যে আপতিত রশ্মির সাথে অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করলো সেই কোণটাকে বলে আপতন কোণ। আর প্রতিফলন কোণ কি হয়? সমান হয়। তার থেকে কিভাবে ম্যাথ আসতে পারে একটা ম্যাথ দেখালাম ছোটখাটো। হইতে পারে এটা তোমার শিক্ষিত আসতে পারে, এমসিকিউ আসতে পারে, বলা যায় না। আচ্ছা, তাহলে আমরা এবার আসি দর্পণের প্রকারভেদ নিয়ে। আমরা বললাম যে দর্পণ দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ, দর্পণ দুই প্রকার, একটা সমতল দর্পণ আর একটা কি অবতল দর্পণ। সমতল দর্পণ কাকে বলে? যে দর্পণ একটা সমতল কাচপৃষ্ঠ দিয়ে তৈরি হয়, একটা সমতল কাচপৃষ্ঠের এক পাশে পাড়া লাগিয়ে যে দর্পণ তৈরি করা হয় তাকে আমি কি বলি? সমতল দর্পণ। নামের অংশের পরিচয় দেওয়া আছে, তাই না? তার নাম থেকে বোঝা যায় সে সমতল। ওকে। আর গোলীয় দর্পণ, সরি অবতল না, গোলীয় দর্পণ। তাহলে গোলীয় দর্পণ কোনটা? গোলীয় দর্পণ হচ্ছে যে কোনো গোলকের অংশ বিশেষের এক পাশে পাড়া লাগিয়েছে। ধরো অনেক কাজ তো এভাবে সোজা হয়, কোন কাজ যদি একটু বাঁকা হয়, আচ্ছা বাঁকা মানে সে কোনো একটা বৃত্তের অংশবিশেষ ছিল না, গোলকের অংশবিশেষ ছিল না। ধরো একটা কাজ গোলক আছে, এটা ভেঙে ফেলছে, ভেঙে ফেলে দেখবা এই কাজ পিছনে কি সোজা হবে? বাঁকা হবে না। কিন্তু বাঁকা হইলে তুমি যদি আবার কোনো কাজ গোলকের অংশে বিশেষ কি কোনো কাজ গোলীয় কাজ পৃষ্ঠে যে কোনো এক পাশে পাড়া লাগিয়ে, আমি আবার বলতেছি, সমতল কাজ পৃষ্ঠের এক পাশে পাড়া লাগিয়ে যে দর্পণ তৈরি করা হয় তাকে আমি কি বলি? সমতল দর্পণ বলি। আর এগুলো নিয়ে আমি আগে ভিডিওতে আলোচনা করছি, তোমরা আগে ভিডিও দেখতে পারো। তাহলে সমতল কাচপৃষ্ঠের এক পাশে পাড়া লাগিয়ে আমরা যে কাচপৃষ্ঠ, সমতল কাচপৃষ্ঠের এক পাশে পাড়া লাগিয়ে যে দর্পণ তৈরি করা হয় তাকে বলা হয় সমতল দর্পণ। আর গোলীয় কাচপৃষ্ঠের এক পাশে, উভয় পাশে না কিন্তু, এক পাশে পাড়া লাগিয়ে যে দর্পণটা তৈরি করা হয়, মানে কি একটা কাজগুলো ছিল সে ভেঙে গেছে বা কাটে ফেলছে তাকে, এখন এইটা রইল, এই কাজটা বাঁকা না, তাহলে এটা হচ্ছে বক্রপৃষ্ঠ। তাহলে এক পাশে পাড়া লাগিয়ে যে দর্পণ তৈরি করা হয় তাকে আমরা কি বলি? গোলীয় দর্পণ বলি। ওকে। আচ্ছা, এখানে একটা পার্থক্য হবেই। সে সোজা আলোক সে সোজা আসবে, সোজা যাবে, স্বাভাবিক। বাঁকা আসবে, বাঁকা যাবে। কিন্তু এখানে কথা আছে, এখানে কিন্তু স্বাভাবিকভাবে যে অনেক সময় দেখবা আলোক সে সোজা আসছে, বাঁকা গেছে, বা বাঁকা আসছে, সোজা গেছে, এরকম হবে আর কি। এখানে ঠিক ঠিকানা নেই, কিন্তু এখানে ঠিক ঠিকানা আছে। তাহলে সমতল দর্পণ কাকে বলে বললাম। সমতল দর্পণ, গোলীয় দর্পণ। আবার গোলীয় দর্পণ হচ্ছে দুই প্রকার। গোলীয় দর্পণ কত প্রকার? দুই প্রকার। কি কি? অবতল দর্পণ, আবার হচ্ছে উত্তল দর্পণ। দেখো, সংজ্ঞা দেখে ভয় পাওয়ার দরকার নাই। সংজ্ঞাগুলো আসলে যেগুলো আছে এগুলো হচ্ছে তোমার তাদের নাম থেকে বা তাদের উচ্চারণ থেকে তুমি বুঝতে পারবে যে আসলে কি বোঝাতে যাচ্ছে। তাহলে অবতল দর্পণ আর উত্তল দর্পণ, তাহলে মনে করো এটা কাজ পৃষ্ঠ গোল, এটা তুমি এই পৃষ্ঠে পাড়া লাগালা, মনে রাখবা সেটা উঠে আছে, খেয়াল করো। তুমি যদি এভাবে দেখো, এভাবে দেখো, উঠে আছে না, এই যে এটা উঠে উঠে আছে, এটা আমি উত্তল, উঠে আছে উত্তল, নেমে আছে কি অবতল। তাহলে এই অংশটা কি আমার অবতল অংশ। তাহলে আমি যদি কোনো গোলীয় কাজ পৃষ্ঠে অংশ বিশেষে, কোনো গোলীয় কাজ পৃষ্ঠে অংশ বিশেষে উত্তল অংশে পাড়া লাগিয়ে যে দর্পণ তৈরি করলাম তাকে আমি কি বলবো? অবতল দর্পণ বলবো। অথবা যদি কোনো কাজ পৃষ্ঠে অবতল অংশ দর্পণের মতো কাজ করে তখন তাকে আমি কি বলবো? অবতল দর্পণ। আমরা চামচ দিয়ে যখন চিনি ঢালি অথবা চামচ দেখি না আমরা, স্টেনলেস স্টিল চামচ গুলো, দেখবে এই কিন্তু চামচ গুলো যে এখানে আছে এটা হচ্ছে আমার অবতল অংশ, এটা কি আমার উত্তল অংশ। এবার চেহারা দেখা যায় যে এটা একটা গোলীয় দর্পণ। কিন্তু কথা হচ্ছে একটা গোলীয় দর্পণ কত প্রকার? দুই প্রকার। কি কি? অবতল দর্পণ, উত্তল দর্পণ। তাহলে অবতল দর্পণ কাকে বলে? কোনো গোলীয় কাচ পৃষ্ঠে উত্তল অংশে পাড়া লাগিয়ে যে দর্পণ তৈরি করা হয় তাকে কি বলে? অবতল দর্পণ। আর তাহলে উত্তল দর্পণ কাকে বলে? অবতল অংশে পাড়া লাগিয়ে যে কাচ পৃষ্ঠ বা যে দর্পণ তৈরি করা হয়, একটা গোলীয় কাচ পৃষ্ঠের অবতল অংশে পাড়া লাগিয়ে যে দর্পণ তৈরি করা হয় তাকে আমি কি বলবি?
উত্তল দর্পণ বলবো। Okay, আচ্ছা, এগুলো সমতল দর্পণ, গোলীয় দর্পণ। আমাদের সমতল দর্পণ, এগুলো গোলীয় দর্পণ। ওকে, আচ্ছা, এরপরে আসে আসল কথা, প্রতিবিম্ব। এখানে অনেকে হোঁচট খায়, জীবনে ফার্স্ট টাইম একটা ভুল করে, বুঝতে পারে না, এই অঙ্কটা কঠিন। আসলে তেমন কিছু না। সমতল দর্পণ, গোলীয় দর্পণ, আশা করি সংখ্যাগুলো মনে রাখবে। আমার কথাগুলো লিখে ফেললেও হবে, হলে তা হইল, কর্তৃপক্ষ দেয় না। মিলাবা, আমার সংখ্যাগুলো মাঝে মাঝে ভুল হইতেও পারে, আমি তো মানুষ, তাই না? তোমরা একটু মিলাবা। তাহলে এখন দেখো, আমি দর্পণের মধ্যে বিম্ব আঁকবো। প্রতিবিম্ব কাকে বলে? প্রতিবিম্ব, ইমেজ, ছবি কাকে বলে? এটা গোলীয় এটা সমতল দর্পণ মনে করো। এখন এই সমতল দর্পণ আলো কিভাবে প্রতিফলন করে? যদি আলোকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে পড়ে, সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফিরে দিবে। অ্যাঙ্গেল করে মারো, এভাবে দিলে এভাবে চলে। ছোটবেলায় লেজার দিয়ে অনেকে খেলছো, লেজার দিয়ে লাইট দিয়ে অনেকে খেলছো। এখন মনে করো যে এটা বস্তু, এটা এই বরাবর আছে, এটা বস্তু করে আমি দাঁড় করাইছি। কিভাবে ঘটে আসলে, আমরা তো পড়াশোনা করি, কিভাবে ঘটে একটু খেয়াল করি। ধরো এখানে আমার একটা চোখ আছে, হ্যাঁ, চোখে তো মাছ দেখি, মাছ বলে মনে করো না, চোখ আঁকলাম মনে করো একটা, আর এই চোখ, যাই হোক হাস্যকর একটা চোখ হয়েছে। তাহলে এখন কি হয় জানো, সমতল দর্পণের ঠিক যতটুকু সামনে আমার এই বস্তুটা আছে, মনে করো এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার ও, এটা হচ্ছে আমার এ। ও এম হচ্ছে আমার দর্পণ, এ বি হচ্ছে আমার লক্ষ্যবস্তু, এবং ও বি হচ্ছে দর্পণ থেকে তার দূরত্ব। তাহলে আমি কি দেখবো? আমি আগে বলবো যে একটু ট্রিক্স খাটাবা। সেটা হচ্ছে সমতল দর্পণের নিয়ম হচ্ছে, ঠিক যতটুকু সামনে লক্ষ্যবস্তু থাকে, ঠিক তার পেছনে ততটুকু দূরত্বেই তার বিম্বটা তৈরি হবে। কথা কি বুঝতে পারছি? সমতল দর্পণের নিয়ম হচ্ছে, ঠিক যতটুকু সামনে বস্তুটা থাকবে, ঠিক দর্পণ ঠিক ততটুকু পেছনে তার বিম্বটা তৈরি হবে। ধরো সেটা এতটুকু দূরত্বে আছে, সেই সমতল প্রায় সমান দূরত্বে কি হবে, এবং তার আকারও কি থাকবে, সমান থাকবে। এখানে কোনো বিবর্ধন, আকারে বড় হয়ে যাবে, দুজনের কাছে কাছে দর্পণের সামনে দাঁড়াও, আয়নার সামনে দাঁড়াও, তুমি তো অনেক মোটা বা অনেক চিকন বা অনেক খাটো বাটো হয়ে যাও, হতো না। তাহলে সেক্ষেত্রে তোমার সাইজও কি থাকবে, সেম থাকবে। সেক্ষেত্রে আমি তাকে কি বলবো, এ প্রাইম আর বি প্রাইম। এখানে এ বি, এখানে এ বি প্রাইম কেন? কারণটা হচ্ছে এটা তো অবাস্তব, এটা বাস্তব না। আমি আয়নার পিছনে যাকে আমি দেখতেছি, আমি আয়না থেকে যতটুকু সামনে দাঁড়াইছি, ঠিক ততটুকু পিছনে কিন্তু আমি তাকে দেখলাম, কিন্তু সে আর আমি তো বাস্তব না, সে অবাস্তব, আমি বাস্তব, তাই না? তাহলে এখন আমি কিভাবে দেখবো? তুমি প্রতিটা বিন্দু থেকে তো আলো প্রতিফলিত হবে আমাদের শরীরে, প্রতিটা বিন্দু থেকে আলো যে প্রতিফলিত হয় আয়নায়, তারপর চোখে এসে পড়ে আমাদের, এই কারণে আমরা দেখি। আর একটা কথা হচ্ছে, যদি তুমি কভার করে ফেলতে পারো মাথার এখান থেকে শুরু করে একদম পায়ে গোড়া অব্দি, যদি কভার করে ফেলো, তার মানে পুরোটাই কভার হয়ে গেছে। তুমি দুইটা রশ্মি নেবে, একটা শীর্ষবিন্দু থেকে, একটা পাদবিন্দু থেকে। ওকে, তুমি একটা রশ্মি নেবে, এবার সোজা নেবা। এর আগে একটা কাজ করো, যদি আলো যেহেতু সরল রৈখিক পথে চলে, তো তুমি একটা কাজ করবা যে এখান থেকে স্কেল দিয়ে এ বরাবর একটা কি করবা, আলো এঁকে ফেলবা। ঠিক আছে, আবার ধরো থেকে আলো এভাবে চোখ বরাবর রাখবা আর কি, মূল টার্গেট হচ্ছে চোখ। ওকে, চোখ থেকে এভাবে এঁকে ফেলবা। একটু কথাটা বুঝো। তাহলে আমি শীর্ষ থেকে একটা আলো নিলাম চোখে, পাদ থেকে নিলাম কি চোখে, নিয়ে আমি আবার শীর্ষ থেকে যেটা আসলো শীর্ষটা ঘিরে দিলাম। কি করবো, বি থেকে এটাকে কি করবো, তাহলে আমি একটা স্কেল নেবো, স্কেল নিয়ে এখানে আমার ওবি যতটুকু দূরত্বে, ওবি প্রাইম যতটুকু দূরত্বে আঁকবো, এই দুটো দূরত্ব সমান রাখবো স্কেল দিয়ে। দেখবো অনেক সুন্দর হবে চিত্রটা। চোখ আঁকলাম, তারপর আমি একটা স্কেল বসাবো, বসে যেখানে শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুর সাথে শীর্ষবিন্দুকে মিলে দিলাম। তারপরে এই চোখ থেকে বড় একটা দাগ দিয়ে দিলাম। তারপর এখানে চোখ থেকে আবার বাঁকা বিন্দুতে একটা আলো আঁকবো। আমার চোখ কি দেখবে, চোখ তো দেখবো সোজা আলোটা আসতেছে। আসলে কি সোজা আলোটা আসছে মনে করবে, কারণ আলো তো এইভাবে গিয়ে প্রতিফলিত হয়েছে, কিন্তু আমার চোখ দেখবে কি, আলো রশ্মি দর্পণের পেছনে কোনো বিন্দু থেকে কি হচ্ছে, প্রতিফলিত হচ্ছে বলে মনে হবে। এটাকে বাস্তব প্রতিবিম্ব বলে, তাহলে সরি অবাস্তব প্রতিবিম্ব বলে। তাহলে এইভাবে যাবে, এভাবে প্রতিফলিত হবে, এভাবে যাবে, এভাবে প্রতিফলিত হবে। কিন্তু আমার মস্তিষ্ক বুঝবে, আমার চোখ বুঝবে যে বস্তুটা সামনে নাই, বস্তুটা কোথায় আছে, দর্পণে পিছনে কোনো একটা জায়গায় আছে। এই কারণে আমি তার আলো প্রতিবিম্বটা কোথায় দেখবো, দর্পণের পিছনে দেখবো।
তো আমি দেখবো তাকে এই হচ্ছে প্রতিবিম্ব, আসলে তার বস্তুটার অবস্থানটা কোথায়, এখানে। কেন তাকে এখানে দেখতেছি, আমরা তাকে দেখতেছি কারণ এখানে কি আছে আমাদের, প্রতি প্রতিফলক আছে, আয়না আছে। এটা হচ্ছে আমাদের সমতল দর্পণের সমতল দর্পণে কিভাবে বিম্বটা তৈরি হয় তার একটা মাধ্যম। ওকে, তার একটা চিত্র আঁকতে বলো। এটা আসতে পারে ক্ষয় 2 এর জন্য। এখন কথা হচ্ছে সমতল দর্পণ যখন তুমি আঁকবা, তুমি যদি তোমাদের জন্য আমি একটু বইটা দেখাই, যে এই বইতে দেখো এখানে একটা কথা বলা আছে। কি বলা আছে কথাটা বলো তো? এই যে দেখতেছে মহিলাটার সামনে দাঁড়ায় আছে, তার উচ্চতা হচ্ছে 1.5 মিটার, ধরো 2 মিটার মনে করো। তিনি যদি এখান থেকে আলোটা দেখতে চান, তার মাথা বরাবর আলোটা দেখো আসতেছে, এভাবে আসতেছে, এভাবে যাচ্ছে। আবার পা থেকে আলোটা এভাবে প্রতিফলিত হবে, আবার এভাবে যা তার চোখে পড়বে। তাহলে তিনি যদি তার দৈর্ঘ্যের উচ্চতা, তিনি যদি তার উচ্চতার অর্ধেক দৈর্ঘ্যের তিনি যদি তার উচ্চতার অর্ধেক দৈর্ঘ্যে একটা দর্পণ স্থাপন করেন, সেক্ষেত্রে তিনি তার সম্পূর্ণ প্রতিবিম্ব কি করতে পারবেন, দেখতে পারবেন। তো চাইলে তোমরা একটুখানি দেখাতে পারো, আমি খাতার মধ্যে রেখে দেখাবো। আমাকে একটু কমেন্টে বলে দিবা যে ভাইয়া আপনি বলছিলেন যে এটা আমি আমাদেরকে খাতার মধ্যে আলাদাভাবে দেখাবেন, জ্যামিতিক ভাবে আমি এটা দেখাই দেবো। এর মূল কথা হচ্ছে আমার উচ্চতা যদি হয় 5 ফিট, সেক্ষেত্রে আমি যদি 2.5 ফিটের একটা দর্পণ ইউজ করি হয়ে যাবে। আমার দরকার নেই যে অনেক বড় একটা দর্পণ কিনে তার সামনে দাঁড়ায় দেখলাম সম্পূর্ণ শরীর দেখা যায় কিনা। সম্পূর্ণ চিত্র দেখার জন্য বা সম্পূর্ণ শরীর দেখার জন্য আমার দৈর্ঘ্যের অর্ধেক সাইজ দেখলে, অর্ধেক সাইজের দর্পণ হলেই চলবে। এক্ষেত্রে দর্পণ কেনার বা আয়না কেনার যে খরচ, সেটা তোমার অর্ধেক হয়ে যাবে। এর সমতল দর্পণে কিভাবে বিম্ব তৈরি হয় তা একটা গঠনমূলক চিত্র। এখানে মনে রাখতে হবে, এখান থেকে তার দূরত্ব যদি হয় ডি, এখান থেকে তার দূরত্ব হবে ডি। এখান থেকে তার অ্যাঙ্গেল গুলো যদি বলি, এই থেকে মনে করো এটা পড়লো পি বিন্দুতে, এটা পড়লো তোমার কিউ বিন্দুতে, কিন্তু আমার মনে হবে কি দর্পণের পিছন দিকে আসতেছে বলে মনে হচ্ছে। তাহলে এখন কথা হচ্ছে, এবার আসলে মূল কথায়, তাহলে সমতল দর্পণে বিম্ব তৈরি হয়, শর্তগুলো বললাম, শর্তগুলো লিখতে হবে প্লাস এই চিত্রটা আঁকতে হবে, তাহলে তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ নাম্বার। এবার সেই প্রতিবিম্ব, তাহলে এই প্রতিবিম্ব বাস্তব না অবাস্তব? দেখো সে যদি সোজা হয়, সমান হয়, সেক্ষেত্রে আমি কি বলে থাকি, অবাস্তব বলবো। ওকে, তাহলে সে অবাস্তব প্রতিবিম্ব কাকে বলে? কোন বস্তু থেকে কোন প্রতিফলক পৃষ্ঠে আলোকরশ্মি প্রতিফলিত হওয়ার পর দ্বিতীয় কোন বস্তু বা বিন্দু হতে আলোকরশ্মি প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হচ্ছে বলে মনে হলে, সেই দ্বিতীয় কোন বিন্দুকে বা বস্তুকে আমি কি বলবো, প্রথম বস্তুর প্রতিবিম্ব। এখন আমি তো এখানে দেখালাম কি, বস্তুটা দেখালাম। এখন যদি আমি তোমাকে বলি যে বিন্দুটা দেখান তো ভাইয়া, দেখালাম বিন্দুটা অসুবিধা দেখি, তো চোখটা আমার এখানে আমি আঁকি, আবার চোখটা অনেক সুন্দর লাগে মাছের মতো, চলে ভাজি করে খেতে পারবো। তাহলে এখন ধরো এই আলুটা এখানে দিবে, এটা এ প্রাইম, তুমি আবার স্কেল দেখে করবা, চোখ বরাবর একটা দাগ দিবা, এইটা বরাবর দিয়ে একটা দাগ দিয়ে দিবা, এবার এটা সাথে মিলে দিবে। অনেকে এটা মিলাতে পারে না, তুমি আগে স্কেল এনে মিলে দিবা, তারপরে এটা কি করবা, এই থেকে এটা পি, পি থেকে তোমার কাছে কি মনে হবে আলো এখান থেকে আসতেছে, বিন্দুটা মনে হতো কোথায় আছে, এখানে আছে। আলো সমতল ভ্রমণ বিন্দুর প্রতিবিম্ব আর বস্তুর প্রতিবিম্ব। আর একটা প্রতিবিম্ব বাকি আছে আঁকা, সেটা হচ্ছে যে কিভাবে আমার দৈর্ঘ্যের অর্ধেক দৈর্ঘ্য বিশিষ্ট দর্পণ দিয়ে আমি আমার সম্পূর্ণ দৈর্ঘ্যের বিম্ব দেখতে পারবো। ওকে, এতটুকু তোমরা দেখবা। তাহলে এইগুলো আমার বিম্ব, বাস্তব বিম্ব, অবাস্তব বিম্ব। আমরা নেক্সট ক্লাসে দেখবো উত্তল আয়না এবং অবতল আয়নার মাঝে কিভাবে বিম্বটা তৈরি হয়। ওকে, ইনশাআল্লাহ আমরা এরপরে তার অঙ্কগুলো নিয়ে কাজ করবো।